হচ্ছিল বুবু। আমি দাদা ভাইকে কি জবাব দেব? দাদির ছোঁয়া ছিল ওই বইটা, দাদি ওই বইটা ধরেছিল। ওরা আমার বই পুড়িয়ে দিল বুবু, আমার বই পুড়িয়ে ছাই করে দিল। কথাটুকু বলতেই সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠল তে। ঝরঝর করে দু চোখের কোল থেকে অশ্রু নির্গত হচ্ছে। ওর ফোপানো কান্না দেখে রোজ তড়িঘড়ি করে আসে। জিমিন ওর চোখ মুছতে গেলে তে রাগ দেখিয়ে ওর হাতটা সরিয়ে দিল। জাংকুকের মতো সবাই তখন কি করবে বুঝতে পারছিল না। তে যে এভাবে হাউমাউ করে কেঁদে উঠবে এটা চিন্তা করা যাচ্ছিল না। জাংকুকের মনে হচ্ছিল সে বোধহয় জীবনের সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে, কিন্তু এখানে ওর দোষটা আদৌ আছে কিনা সেটা নিয়ে চিন্তা করার অবস্থা পর্যন্ত নেই। ইয়োনু ওর ব্যাকুলভাবে কান্না দেখে অপরাধী মুখে বলল, তে তুমি কেঁদো না প্লিজ, আমরা সত্যি জানতাম না ওটা যে তোমার বই ছিল। অত পুরনো বই, তার উপর বইয়ের মোলাটো ছিল না, এই জন্য। বাক্য শেষ করার আগে তে টলটল চোখে তেজ নিয়ে তাকালো। ইয়োনুর দিকে রাগী দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ ভয়াবহভাবে চেঁচিয়ে উঠল, এই জন্য আপনারা পুড়িয়ে ফেলবেন? ওটার কি কোনো মূল্য নেই? ওটা যে 80 সনের বই, এটা কি জানেন? এবার ইয়োনুর থেকে দৃষ্টি সরিয়ে ওই অশ্রুপূর্ণ চোখে জাংকুকের দিকে তাকালো। চোখ থেকে অনবরত টপ টপ করে জল পড়তেই চেঁচানো সুরেতে বলে উঠল, একবার পিছনের পৃষ্ঠা দেখেছেন? সেখানে যে আমার দাদা ভাইয়ের নাম লেখা ছিল, চোখে পড়েনি? কেন পড়ানোর জন্য আমার রুম থেকে আনলেন? আপনি শুধু অসভ্য না, আপনি একজন জঘন্য চোর। আপনার মতো জঘন্য মানুষ যেন আমার সামনে না আসে। আমি কখনোই আপনার চেহারা দেখতে চাই না। তের প্রতিটা কথা খুব বাজেভাবে আহত করেছে জাংকুককে। বিনা দোষে বিনা অপরাধে শুধুই তের কাছে অসভ্য, চোর, জঘন্য উপাধি পাচ্ছে। জাংকুক শক্ত হয়েছিল ঠিকই, কিন্তু ভিতরের অবস্থা তুফানের মতো ঝড় তুলে দিচ্ছিল ওর। এদিকে তেকে সবাই বোঝাতে চেষ্টা করলে তে কাঁদতে কাঁদতে ঘুটঘুটে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে গেল। এরপর আর চিল্লাচিল্লি হলো না। সুগা স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেল, কোনো কথাই আর বলতে পারলো না। জাংকুক পাক রুদ্ধ হয়ে ধীরে ধীরে মাথা নিচে নামিয়ে ফেললো। ঘাসের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লো। তের কথাগুলো কান দিয়ে ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। নিজেকে শান্ত রাখার তীব্র চেষ্টায় জাংকুক একদম নিঃশব্দ হয়ে গেছে। আচানক ভয়ার্ত সুরে চিল্লিয়ে উঠল সুবিন। খুটখুটে জায়গাটার দিকে অস্থির কণ্ঠে সপ্তমে গলা চড়িয়ে বলল, সর্বনাশ! তে এটা কোন রাস্তার দিকে দৌড় লাগালো? ওটা তো জঙ্গলের রাস্তা। ওই জায়গার অবস্থা বহুত খারাপ হয়ে আছে ভাই। ওই মাইয়া আবার বিপদে পড়ে নাকি? সুবিনের কথা শুনে সবাই শিউরে উঠে হাই হাই করতে লাগলো। জাংকুক তড়ি ঘড়ি করে বসা থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, কেউ ওই রাস্তায় পা দিও না, আমি ওখানে গিয়ে নিয়ে আসছি। কালকের বৃষ্টির জন্য জায়গাটা কাদা কাদা হয়ে থাকতে পারে, তোমরা গেলে পড়ে গিয়ে ব্যথা পেতে পারো। আমার জন্য কোনো টেনশন নিতে হবে না, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। জাংকুক চটপট ওদের কথা বুঝিয়ে দ্রুত জায়গাটার দিকে হাঁটা দিল। ওই জায়গাটায় প্রচুর গাছগাছালি ছিল, বিধায় আলো একদমই পৌঁছাতে পারেনি। প্রথমবার কেউ খালি নজরে তাকালে ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। জাংকুক অন্ধকারে তলিয়ে যেতেই দুই হাতে ছোপের গাছগুলো সরিয়ে ভিতরে ঢুকলো। চোখ শুয়ে 2 মিনিটের মতো হাঁটা দিতেই হঠাৎ চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় তেকে দেখতে পেল। তে যে জায়গাটায় ছিল সেখানটায় চাঁদের আলো ছোট ছোট পাতার ফাঁক গলে মাটিতে পড়ছিল। তাই যতটুকু দেখতে পেল অমনি এক দৌড় দিয়ে তের সামনে গিয়ে দাঁড়ালো জাংকুক। কাদায় হাত পা মাখামাখি হয়ে গলায় গালেও কিছু কাদা লেপটে ছিল। জাংকুক ওর অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়তে নিলে হঠাৎ একটু আগের ঘটনা স্মরণ করে চুপ হয়ে গেল। কাদা বাঁচিয়ে শুকনো একটা জায়গায় পা ফেলে ওর সামনে এসে হাঁটু গেড়ে ঝুঁকলো। তেজে মাথা নিচু করে তখনও ফুপিয়ে কাঁদছে, সেটা ওর পিঠের অবস্থা দেখলে বোঝা যায়। জাংকুক ওর দিকে হাত এগিয়ে থুতনি উঁচিয়ে মুখটা উপর দিকে তুলল। নম্র কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল, রাগ দেখিয়ে ক্ষতিটা কার হলো, তোমার না আমার? দৌড়টা এই জঙ্গলের দিকে না দিয়ে আমার দিকে দিতে পারতে, আমি তো রাগ ছাড়ার জন্য পাল্টা জবাব দিতাম না। জাংকুকের দিকে দৃষ্টি তুলে তাকালেও অন্ধকারের জন্য স্পষ্ট দেখতে পারল না তে। শুধু বুঝতে পারল জাংকুক আবারও ওর দিকে, ওর সামনে বিপদ বেলায় হাজির হয়েছে। একটু আগের ঘটনার চিন্তা করতেই তে সাথে সাথে ঝটকা মেরে জাংকুকের হাতটা সরিয়ে দেয়। মাথা নিচু করে কাদাটের জায়গা থেকে উঠতে নিলে আবারও ধপ করে পড়ে যায়। জাংকুক ওর কীর্তিকলাপ দেখে হাসবে না কাঁদবে সেটাই চিন্তা করছিল। এমন বেকুব মার্কা কাণ্ডজ্ঞান দেখে জাংকুক শেষমেশ আবারও বলে উঠল, আমাকে ধরে উঠলে তোমার জন্যই ভালো হবে।
নয়তো এখান থেকে ওঠার চান্স খুব কম। সামনে একটা পুকুর আছে, চাইলে সেখানে গিয়ে কাদা পরিষ্কার করতে পারো। তে মুখ তুলে অসহ্য ভঙ্গিতে বলল, আপনি এখান থেকে চলে যান। জাংকুক ওর আকস্মিক রাগের আচরণগুলো খুব মনোযোগ সহকারে দেখছিল। এখন যে আচরণগুলো করছে সেটাও যে রাগের কারণে এটা ওর জানা আছে। তাই জাংকুক বিনম্র সুরে সৌজন্যের ভঙ্গিতে বলল, তোমার কি সত্যি মনে হয় আমি ওই বইটা ইচ্ছে করে পড়িয়েছি? তাছাড়া আমি তোমার বই কিভাবে খুঁজে পেলাম সেটা কি জিজ্ঞেস করা উচিত ছিল না? আমি তো তোমার রুমে যাইনি, তাহলে কি করে বইটা আমার হাতে চলে এলো? সুগারা তোমার রুমে গিয়েছিল কিনা জানি না, কিন্তু অন্যের মাধ্যমে চোরা কাজ করানোর মতো বিশ্রী স্বভাব আমার নেই। মাঝে মাঝে চোখে দেখা সত্যিও অনেক সময় মিথ্যার মতো হয়। তে এবার কথাগুলো শুনে খানিকটা অন্যমনস্ক হয়ে গেল। নিজের ভাবনা চিন্তার মশগুল থেকে কিছুক্ষণ পর বলল, আপনি কিভাবে আমার বইটা পেয়েছেন? জাংকুক ওর উত্তর শুনে মৃদু ভঙ্গিতে হেসে দিল। তের ড্যাব ড্যাবের চাহনির দিকে দৃষ্টি রেখে সরল গলায় বলল, বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে আমার সাথে পুকুরের কাছে চলো, ওখানে বসে পা হাত ধুয়ে নাও, এরপর তোমাকে খুলে বলছি। এসো, হাতটা ধরে উঠে দাঁড়াও। জাংকুক ওঠার জন্য হাত বাড়ালে তে তবুও মাথা নিচু করে থাকে। ওর ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে না পারলেও সামান্য আজ করতে পারলো। সেই অনুমানের সূত্র ধরেই প্রশ্ন করলো, দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছো নিশ্চয়ই? তে লজ্জার জন্য বলতে পারলো না পায়ে সে ব্যথা পেয়েছে। দৌড়াতে গিয়ে কাদার মধ্যে পা আটকে ধপ করে পড়েছে। অসহায়ের মতো নত মুখে বসে থাকলে হঠাৎ একজোড়া হাত এসে চোখের পলকে কাদা থেকে উপরে তুলে ফেললো ওকে। তে কিছু বুঝে ওঠার আগে পেশি বহুল বাহু দুটো ওকে গুটি সুটি করে কোলে তুলে নিল। তে ঘটনার আকস্মিকতার জন্য চোখ খিচে ফেললে কিছুক্ষণ পর হাঁটার গতি অনুভব করলো। হাঁটার জন্য ওর শরীরটাও যে একটু আদ্র নড়ছে সেটা তে স্পষ্ট রূপে টের পেল। তে ধীরে ধীরে চোখের পাতা খুললে গাছের ফাঁকে ফাঁকে চাঁদের উঁকি চুকি দেওয়া চন্দ্রালোক দেখতে পেল। তের নরম শরীরটা কোলে তুলে জাংকুক সোজা পুকুর ঘাটের দিকে রওনা দিয়েছে। অন্ধকারে খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে তাকে। একটুখানি অসতর্ক হলে এক্ষুনি দেখে নিয়ে পড়ে যেতে হবে। তেজে জাংকুকের দিকে চুপ করে তাকিয়ে আছে, জাংকুক সেটা আর চোখে ধরতে পারলো, কিন্তু ওর দিকে পাল্টা দৃষ্টি ছুটতে গেলে পা পিছলে এলাহি কাণ্ড ঘটে যাবে। জাংকুক পুরোটা মেঠো পথ নিজেকে শান্ত রেখে শেষমেশ গন্তব্যস্থলে এসে পৌঁছালো। পুকুর ঘাটের পাকা পাটাতনে থেকে বসিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে তের কোলে রেখে নিজের প্যান্ট গোটাতে ব্যস্ত হলো জাংকুক। পুকুরের স্বচ্ছ পরিষ্কার জলে নেমে সবার আগে নিজের হাত দুটো ধুয়ে নিল। তেকে কোলে তোলার জন্য ওর আকাশি রঙের টি শার্ট ইতিমধ্যে কাদার কারণে নষ্ট হয়ে গেছে। জাংকুক সেই দিকে ভ্রুক্ষেপ না করে তেকে তের দিকে আদেশ সূচক ভঙ্গিতে বলে উঠল, পা দুটো দেখাও। তে কথাটা শুনে কাঁচু মাচু করে পা আরো লোকানোর চেষ্টা করলো। এবার জাংকুক রেগে গিয়ে পুরুকুচকে বলল, এখন কিন্তু কথা না শুনলে সোজা পুকুরে ফেলে দেব। তে করা ধমক খেয়ে নির্বোধ হয়ে গেল। পা এগিয়ে দিতেই জাংকুক ওর পায়ে মুঠো ভর্তি জল ছেড়ে কাদা পরিষ্কার করে দিল। দু পা একসঙ্গে ধুয়ে দিতেই শাড়ির নিচটা যতটুকু সম্ভব কাদা পরিষ্কার করে দিল। এবার হাত দুটো পরিষ্কার করে দেওয়ার জন্য ওর ডান হাতটা ধরলো জাংকুক। নির্লিপ্তে হাতটা জল দিয়ে ধুয়ে দিতেই তে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তের চাহনি দেখে জাংকুক আন্দাজ করতে পারলো এই মুহূর্তে ওর ভিতরে কি কি চিন্তা ঘুরছে। জাংকুক ওর হাত ধুয়ে দিতেই ঠোঁটে হাসি টেনে বলল, তোমার জায়গায় যদি জেনে থাকতো আমি সুন্দর করে তার গলা টিপে ধরতাম, টানা 5 মিনিট ওভাবে চেপে রেখে গলায় একটা পাথর বেঁধে দিতাম, তারপর এই পুকুরে ছেড়ে দিয়ে চলে যেতাম। এই কাজটা করতে পারলে আমার জীবনটা ধন্য লাগতো, শিওর। কথাটা শুনে খুনি খুনি লাগলো তের, কিন্তু সে কেন জেনের ব্যাপারে এমন ফালতু কথা বলছে সেটার জন্য মুখ খুলল তে। কিন্তু কিছু বলার আগে মাঝপথে আটকে দিয়ে জাংকুক নিজের আসল কথাটা বলল, তোমার বইয়ের ব্যাপারে আমি কিছুই জানতাম না। মশার যন্ত্রণা কমানোর জন্য কাগজ পড়াতে বলছিলাম। যিশু কিছু নিউজ পেপার কালেক্ট করে এনেছিল আর ওগুলো দিয়ে আগুন জ্বালিয়েছি, কিন্তু হুট করে ওই জেনি একটা পুরনো বই নিয়ে আসলো। আর মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ ওই বইটা পড়ানোর জন্য ও নিজেই কিনা তক্তা দিচ্ছিল। আমি তো খেয়ালও করিনি বইটা আসলে কিসের ছিল। বইটা যখন দুফালি করে ছিঁড়ে আগুনে পোড়াতে দিয়েছি তখনই তুমি ওই দৃশ্য দেখে আমার উপর খেপে গেছো। এটা কি আমার দোষ? জাংকুক এইটুকু কথা সমাপ্তি করে হাত দুটো পরিষ্কার করা শেষ করলো। তে একদম নির্বাক হয়ে তাকিয়েছিল।
ওর দৃষ্টি ঠিক এমন হয়ে আছে যেন চিন্তা চেতনা শূন্য হয়ে গেছে। চাঙ্কুক বুঝতে পারলো এটা ঝড় আসার পূর্ব মুহূর্তে নীরবতা। তাই সেই নীরবতাকে শক্ত করতে তের বাগালে হাত রাখলো। গালে 4টে আঙুল বসিয়ে বৃদ্ধা আঙুল এগিয়ে কাদার ছিটাটা মুছে দিতে লাগলো। ওর নীরব চাহনির দিকে দৃষ্টি রেখে অন্য হাতটা এগিয়ে ওর গালের ডান দিকে রাখলো। সেখানকার ছিটে ফোটা কাদা পরিষ্কার করতেই তের দিকে মুখটা একটু এগিয়ে নিয়ে বলল, পরিণীতার মর্ম বুঝতে পারো। এইদিকে আমার যে শেখরের মতো অবস্থা হয়ে গেছে সেটা বুঝতে পারছো না? ধুকপুক ধুকপুক করা বুকের পরিচিত কাঁপুনি বেড়ে গেছে, খুব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, বেতাল হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে, বেগতিক হারে ছুটছে। ক্রমশ ধুকপুকুনি আরো বেড়েই চলেছে। নিঃশ্বাসের প্রখরতা ক্রমান্বয়ে ফিসফিসিয়ে হচ্ছে। বুকের ধুকপুকুনি অসামঞ্জস্য হয়ে বুকের যন্ত্রণা ধরাস ধরাস করে আবারও বেকায়দায় বেড়ে গেছে। চাঙ্কুক নিজের মুখটা আরো এগিয়ে নিয়ে এলো। নরম গালটা থেকে কাদা পরিষ্কার করে হাতটা গলার দিকে এগিয়ে নিল। তে স্থির নয়নে তাকিয়ে থাকলেও চাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীরভাবে ওর মুখের উপর পড়ছিল। তে এবার একদম চোখ বন্ধ করলো না একটাই কারণে, সে নিজের বাক চিন্তাই ছিল না। নিজেকে ওই মুহূর্তে ললিতার জায়গায় মনে হচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের ঊর্ধ্বশ্বাস ক্ষণে ক্ষণে মনের আঙিনায় ছুটে বেড়াচ্ছিল। চাঙ্কুকের কণ্ঠ স্পর্শ ঘ্রাণে তে পুরোপুরি বশবর্তী হয়ে গেছে। চাঙ্কুকের গায়ের নিজস্ব ঘ্রাণ তীব্রভাবে টের পাচ্ছে। কানে ওর কোমল মিশ্রিত ঠান্ডা সুর ক্ষণে ক্ষণে শুনতে পাচ্ছে। হিম শীতল স্পর্শের ভিতরে তে পুরোপুরি জড়িয়ে গিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। সময় হুড়হুড় করে পেরিয়ে গেলেও শেখরের মতো ওষ্ঠ সিক্ত করলো না চাঙ্কুক। অনেকক্ষণ পেরিয়ে গেলেও ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে অথচরা আঁকড়ে ধরল না। তের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও নিচু সুরে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার দেহের উপরে ছোট্ট শরীরটা না পাওয়া পর্যন্ত স্বস্তি পাবো না। কথাটা শোনার পর শরীর ঝিমঝিম করে উঠল তের। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চাঙ্কুক ওর স্তব্ধ অবস্থা দেখে একটুখানি হাসলো। গলা থেকে হাত সরিয়ে জল থেকে উঠে দাঁড়ালো। গোটানো প্যান্টটা নিচে নামিয়ে তের কোল থেকে ঘড়িটা নিয়ে পকেটে রাখলো। তে এখনো বাকরুদ্ধ অবস্থায় চেয়ে আছে। বাইরে শান্ত হয়ে গেলেও ভিতরে তখন লন্ডভন্ড ঘূর্ণিঝড় চলছে। চাঙ্কুক ওর কাছে এসে আবারও 2 হাতে তাকে কোলে তুলে নিল। তের হতভম্ব দৃষ্টিটা চাঙ্কুকের মুখ আঁকড়ে রেখেছে। সেই দৃষ্টি যে নামানো উচিত তের মধ্যে সেই চিন্তাটুকু নেই। চাঙ্কুক খুব সাবধানে কাদা বাঁচিয়ে রিসর্টের দিকে এগোতে লাগলো। জঙ্গলের ডান দিকের রাস্তাটা কটেজের দিকে ঢুকেছে, বাম দিকের রাস্তাটা সোজা মাঠের দিকে। চাঙ্কুক হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে তের উদ্দেশ্যে বলল, কোথায় নিয়ে যাব? মাঠে ওদের কাছে বসবে নাকি কটেজে গিয়ে শাড়ি পাল্টাবে? তে প্রশ্নটা স্পষ্টভাবে শুনল ঠিকই, কিন্তু চাঙ্কুকের উপর থেকে নির্বিকার চাহনি সরাতে পারল না। উত্তরের জন্য মুখের জড়তা এখনো যেন কাটছে না। তে কোনো কথা বলছে না দেখে চাঙ্কুক এবার পা থামালো। তের দিকে দৃষ্টি দিয়ে শান্ত ভঙ্গিতে বলল, চলো তবে কটেজে নিয়ে যাই। তোমার শাড়িতে এখনো কাদা লেগে আছে। এই অবস্থায় ওখানে বসলে তোমার অস্বস্তি লাগবে। শাড়িটা পাল্টে এরপর মাঠে এসে বসো। চাঙ্কুক কথাটা শেষ করে কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে তাকালো, কিন্তু উত্তরের পাটটা এবারেও চুকালো না তে। সেই যে থমারা দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃষ্টি এখনো পুরোপুরি কায়েম আছে। চাঙ্কুক ভালোভাবে বুঝতে পারলো তে ওর কথার মর্ম ধরতে পেরেছে। এজন্য তে চুপ করে আছে। চাঙ্কুক কটেজের রাস্তা ধরলো। এদিকে ঝোপঝাড় থেকে বিভিন্ন সুরে পোকারা ডাকছে। ঝিঝি পোকাও ঝিঝি করে কানে তালা লাগিয়ে দিচ্ছে। বৃষ্টির কারণে কর্দমাক্ত জায়গাটা গ্রাম্য গ্রাম্য সুবাস ছড়াচ্ছে। চাঙ্কুক শুকনো জায়গায় পা ফেলে সামনে এগোতেই হঠাৎ কানে অদ্ভুত একটা শব্দ হলো। শব্দটা এতটাই অদ্ভুত ছিল যে চাঙ্কুক তৎক্ষণাৎ পা থামিয়ে চারপাশে তাকালো। চাঁদের আলো ম্লান হয়ে এসেছে এখন। স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। শ্রবণ ইন্দ্র সজাগ থাকার কারণে পায়ের আওয়াজ সূক্ষ্মভাবে পাওয়া যাচ্ছে। এখানে কেউ তো আছে, কেউ তো গা বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে। চাঙ্কুক চোখ ছোট করে ভুরু কুচকে আর চোখে একবার ডানে তাকালো, আর একবার একই ভঙ্গিতে বামে তাকিয়ে দেখলো। মনের ভ্রম ভাবার মতো ভুল ওর হয় না। মন যেটা বলছে নিশ্চয়ই সেটার আভাস এখন কোথাও না কোথাও আছে, কিন্তু প্রমাণ যেহেতু নেই তার উপর তে এখন সাথেই আছে, তাই সন্দেহ দূর করার চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলল। তে ওর আচমকা পরিবর্তন দেখে নিজেও চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, তাই চুপ করে রইল। চাঙ্কুক যে রাস্তা দিয়ে এসেছে সেটা কটেজের পিছন দিকে।
তাই মাঠের আড্ডারত কেউ ওদের দেখলো না। চাঙ্কুক সিঁড়ি ডিঙিয়ে কটেজে ঢুকলো ঠিকই, কিন্তু তে রুমে গেল না। দরজার প্রবেশ মুখে নামিয়ে দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে পা ঘুরিয়ে রুমের ভিতরে ঢুকে গেল। অন্ধকারে কিচ্ছু দেখা গেল না। আন্দাজের উপর ভিত্তি করে টেবিল থেকে মোমবাতি জ্বালালো। চুলগুলো শক্ত করে খোঁপা বেঁধে ব্যাগ থেকে শাড়ি নিল। ভালো করে দরজাটা চাপিয়ে দিল। শাড়ি পাল্টানোর জন্য কাঁধের সাইডের সেফটি পিনটা খুলবে অমনি খুট করে শব্দ হলো একটা। চাঙ্কুক শব্দটা ইঁদুরের শব্দ ভেবে আবারও শাড়ির পিন খোলায় মনোযোগ দিল। পিছু ফিরে তাকালো না। এদিকে চাপানো দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেদিকে তের খেয়াল নেই। সে শাড়ির কুচি খুলছে। আধো অন্ধকারে দরজার ফাঁক দিয়ে কালো ছায়া ঢুকছে। সেই ছায়াটা কার এখনো সেটা পরিদৃষ্ট না। তে কুচির কাছে ছোট্ট পিনটা খুলে সবগুলো কুচি টান মারলো, আর তখনই দরজাটা সম্পূর্ণ খুলে দপ করে মোমবাতিটা নিভে গেল। ঘটনার আকস্মিকতায় তে চমকে উঠল। হাতটা মুঠো হয়ে কুচিগুলো খামচে ধরলো। চটপট মাথা ঘুরিয়ে পিছু ফিরে তাকালে দরজাটা একদম খোলা দেখলো, অথচ একটু আগে দরজাটা ভালোভাবে চাপা দিয়ে রেখেছিল। যদিও ছিটকিনি আটকায়নি, কিন্তু ছিটকিনি দেওয়ার আবশ্যকতা নেই। চাঁদের আলোটা একদম ফিকে হয়ে যাওয়ার জন্য অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে আছে। মাঠ থেকে সবার হাসি ঠাট্টার আওয়াজ বাতাসের সাথে এখনো আসছে। তে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কে কে? কোনো উত্তর এলো না। আবারও জিজ্ঞেস করলো, কে ওখানে? তবু কোনো শব্দ হলো না। মিনিট দুয়েকের মতো থমথমে অবস্থায় শক্ত হয়ে রইল তে। এরপর কুচিগুলো আগের জায়গায় গুছিয়ে আঁচল দিয়ে পুরোটা শরীর ঢেকে নিল। শব্দহীন ভঙ্গিতে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। প্রবেশদ্বারে চুপচাপ দাঁড়িয়ে বাইরে উঁকি দিল। আশেপাশে কেউ নেই, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানে কেউ তো ছিল। চাপানো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ সত্যি দাঁড়িয়েছিল। তে নিরুত্তেজ ভঙ্গিতে ভিতরে ঢুকে আবারও মোমবাতিটা জ্বালালো। দরজাটা পুনরায় চাপানোর জন্য এগিয়ে এলো, কিন্তু চাপানোর সময় মেঝের দিকে তাকিয়ে কাঠ হয়ে গেল। কর্দমাক্ত দুটো পায়ের ছাপ সাদা টাইলসের উপর পরিষ্কার বোঝা যাচ্ছে। ভোর সকালে ঘুম থেকে উঠল সবাই। মিষ্টি সকালের শান্ত প্রকৃতি দেখে সবার মন চনমনিয়ে উঠল। জনু যিশুদের নিয়ে পুকুর ঘাটে ছবি তুলতে গেল। শুকা গেল নদীর তীরে কিছু দারুণ মুহূর্ত উপভোগ করতে। জিহো ঘুম থেকে উঠেনি দেখে চাঙ্কুক বেরিয়ে এলো কটেজ থেকে। ফ্রেশ হয়ে গায়ে ডার্ক সবুজ টি শার্ট পরে সেপারেট কটেজটার দিকে এগিয়ে গেল। সেখানে দূর থেকে দেখা যাচ্ছে তে ছোট গোল টেবিলে বসে আছে। ক্রিম কালারের সাদা মাটা শাড়ি পরনে, ব্লাউজটা কালো, মাথায় কোনো সিঁথি নেই। সামনের চুলগুলো সব পিছনে টেনে সুন্দর করে চুল বেঁধেছে। ডান দিকে একটা খেঁজুর বেনি কোল থেকে মেঝের দিকে ঝুলছে। চাঙ্কুক ততক্ষণে কটেজে ঢুকে ওর মুখোমুখি বসে পড়ল। চেয়ার টানার শব্দ হলে তে বই থেকে মুখ তুলে সামনের দিকে তাকালো। চাঙ্কুককে দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে স্বাভাবিক চাহনিতে ফের বইয়ের দিকে মনোযোগ দিল। চাঙ্কুক দুটো হাত টেবিলের উপর উঠিয়ে আঙুলে আঙুল মিলিয়ে মুঠো করলো। এরপর আকাশের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কাল চলে যাচ্ছি। বইয়ের ওপরে রাখা ছোট হাতটা একটু যেন কেঁপে উঠল। চাঙ্কুক সেটা আর চোখে খেয়াল করলো কিনা বোঝা গেল না, কিন্তু তে খুব শক্ত হয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। টেবিলের উপরে থাকা একটা সাদা কাপে চা রাখা ছিল। সেই চা থেকে একে বেঁকে ধোয়া উঠছিল। চাঙ্কুক আকাশের দিকে উদাস চাহনিতে তাকিয়ে আছে। বুকের ভিতর থেকে চাপা নিঃশ্বাসগুলো শব্দ করে ছেড়ে দিচ্ছে। আজকে রাতটুকু পর্যন্ত সময় আছে। এরপর সব কিছু গুছিয়ে আসল জায়গায় ফিরে যেতে হবে। আজ রাতে কনফার্ম করতে হবে চাঙ্কুক কাল বিকেলে ফিরছে কিনা। তে বইয়ের একটা পাতা উল্টাতেই হাত এগিয়ে কাপের হ্যান্ডেলটা ধরলো। হ্যান্ডেলটার ভিতরে তর্জনী আঙুল ঢুকিয়ে কাপটাকে তুলে নিল। এরপর শুষ্ক গলায় চায়ের উষ্ণতা ঢালতে ঠোঁটের কাছে কাপ ছোঁয়ালো। ছোট্ট একটা চুমুক দিয়ে কাপটা আবারও আগের জায়গায় রেখে দিল। চাঙ্কুক ছোট একটা নিঃশ্বাস ছেড়ে হেয়ালি সুরে বলে উঠল, চায়ের চুমুক দেওয়া ঠোঁট দুটোর জন্য আশেপাশে কেউ অপেক্ষা করে আছে। কান দিয়ে গরম ধোঁয়ার মতো অনুভব হলো তের। তৎক্ষণাৎ নিজেকে লজ্জার রেস থেকে লুকানোর জন্য বৃথার চেষ্টা হিসেবে চোখ বন্ধ করে ফেলল। নিজের ঠোঁটটা দাঁতে কামড়ে অনড় হয়ে রইল। চাঙ্কুক এবার ওর দিকে চোখ তুলে হালকা একটা হাসি দিল। তের এমন ভাবভঙ্গি দেখে দারুণ মজা লাগছিল। ওকে আরো অস্বস্তিতে ফেলার জন্য চাঙ্কুক ছোট বুদ্ধি কাটালো। চায়ের কাপটা শব্দ করে নিজের কাছে টেনে আনলো। সেই শব্দে তের চোখ তুলে তাকালো। চাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব চাহনিতে তাকালে
জাংকুক ততক্ষণে কাপটা তুলে নিল। সাদা কাপটার যে দিকটায় তে চুমুক দিয়েছিল, জাংকুক সেই দিকটায় গাঢ় করে ঠোঁট বসিয়ে দিল। তৃপ্তির মতো আকাশ ফুটিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। পরপর দুটো চুমুক দিয়ে কাপটা নিচে রাখলো। জাংকুক সেই কাপটার দিকে অন্যমনস্ক ভঙ্গিতে শান্ত গলায় বলে উঠল, কালকে থেকে একটা কথাও তুমি বলনি। ইভেন এখনো তুমি সাইলেন্ট আছো। হয়তো তোমার এই চুপ থাকাটা আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু সত্যি বলতে কি আমি এটা মানতে পারছি না। কাল বিকেলে ফ্লাইট বুক করব। আজ রাতের মধ্যে কিছু একটা মুখ ফুটে বলে দিও। আমি শুধু ওই প্রশ্নটার জবাব চাইবো, আর কিছুই আমার জানার ইচ্ছে নেই। চায়ের কাপটা ছেড়ে চেয়ার থেকে উঠল জাংকুক। তের মুখের দিকে শুধু একবার তাকালো। ওর নীরব চাহনির আড়ালে যে উত্তরটা খেলা করেছে সেটা ওকে মুখ ফুটে বলতেই হবে। জাংকুক আর দাঁড়ালো না। যেই চায়ের কাপটা টেবিলের উপর রেখেছিল সেটা সুযোগ মতো হাতে নিয়ে কটেজের বাইরে পা রাখলো। পিছু ফিরে তাকালো না পর্যন্ত। সূর্যটা মধ্য গগনের সময় পার করছে। সূর্যের তেজবর্ধক দাপটে মাঠের ঘাসগুলো তাজা ভাবটা হারিয়ে ফেলেছে। গাছের পাতাগুলো তপ্ত হয়ে আছে বেশ। সুগা সবাইকে নিয়ে পুকুর ঘাটের সামনে বসে আলাপ শুরু করলো। আজকের আলাপের মুখ্য বিষয় হলো তেকে যে ভাবেই হোক আজকের মধ্যেই টাইট দিতে হবে। যদি তে তাতেও সোজা না হয় তাহলে নিরুপায় হয়ে ওকে অনুনয় করে জাংকুকের ছুটি বাড়ানোর অনুরোধ করতে হবে। এই কথা শুনে আয়ুব বিরস মুখে বলে উঠল, ওর মতো শক্ত মেয়ে আমি দেখিনি সুগা ভাই। ও যতই ছোট হোক না কেন, ও বড়দের অবস্থাকেও হার মানিয়ে দিয়েছে। আমি তো ভাবতেই পারছি না ও এখনো জাংকুক ভাইয়ের প্রতি কিছু ফিল করে না। আয়ু কথা শেষ করতে না করতেই সুবিন বলে উঠল, আয়ু তোর একটা জিনিস বোঝা উচিত। ওর জন্য এসব নতুন, তার উপর গ্রামের পরিবেশে বড় হয়েছে। এখানে এই সমস্ত ফ্যাক্ট শহরের মতো আপডেটেড না। ওর যদি ফিলস এসেই যায় সেটা কি ও প্রকাশ করবে? সুবিনের কথায় আয়ু প্রচন্ড ক্ষেপে গিয়ে রাগ দেখে কমকমে গলায় বলল, ওর যে 4 মাসের বড় ওই জেনি হাত পা তুলে ইজ্জত লুটাচ্ছে, আর ও কিনা সাদা শীতে বাবু সেজে বসে আছে। আমার এসব একদম সহ্য হচ্ছে না, একদম না। ও যদি সন্ধ্যার মধ্যে ভাইকে কিছু না বলে তাহলে আমি ওর গলা টিপে ধরবো। আমার ভাইয়াকে রিজেক্ট করবে এরকম মেয়ে আমি সহ্যই করবো না। আয়ুর উড়নচণ্ডী রাগ দেখে সুগা ওর মাথায় হাত বুলিয়ে বলল, কুল কুল আয়ু, ঠান্ডা হ। আমি বুঝেছি তো তুই জাংকুকের কাহিনী নিয়ে চেতে যাবি। তোর কি মনে হয় আমাদের সাহেব বাবু হাত পা গুটিয়ে বসে আছে? না রে পাগলি, জাংকুক ঠিকই ট্রামঘাট ফেলে বোঝানোর চেষ্টায় আছে। ও ঠিকই আমাদের না দেখে কাজ সেরে ফেলেছে। সুগার কথায় একটু শান্ত হলো আয়ু, কিন্তু পুরো তেজটা আর কাটলো না। আয়ুর গরম মেজাজটা ঠান্ডা করার জন্য আইরিন মাঝখান থেকে বলে উঠল, আয়ু আপু, আমার গাট ফিলিংস বলছে তে আমাদের ভাইয়াকে রিজেক্ট করার সাহস পাবেই না। ভাইয়া যার সামনে দাঁড়িয়েছে সেই মেয়ে কখনো দ্বিতীয়বার চোখ নিচু করেনি। আমরা যখন সামারের ছুটিতে দেশে আসতাম তখন ভাই আমাদের পার্ক চিড়িয়াখানায় নিয়ে যেত। ওখানে ঘুরতে গেলে কি হতো মনে আছে? লিসা আপুকে নিশ্চয় মনে আছে। ভাইয়ার হাসি খুশি স্টাইলে যদি লিসা আপুর মতো মেয়ে হ্যান্ডেল হয়ে যেতে পারে, সেখানে তে তো একদম মাসুম। লিসার নামটা শুনতেই ইয়নুর চোখ দুটো চকচক করে উঠলো। আইরিনের কথায় দাড়ি বসিয়ে চট করে প্রশ্ন করলো, লিসাটা রানী আন্টির ভাতিজি তাই না? হ্যাঁ, রানী আন্টির ভাতিজি। তুমি তো ওকে চেনোই। ও যে রানী আন্টির মতোই বেহায়া সেটা তো তুমি জানোই না। ভাইয়া ছুটি পেলেও বাড়ি ফিরতে চায় না, এবারেও চায়নি। আইরিনের কথায় সবাই কিছুক্ষণ চুপ থাকলেও সুবিন হঠাৎ বলে উঠল, দেখ ভাই, আমাদের এসব বুঝে লাভ নেই। পোল্ট্রি মুরগি যদি সন্ধ্যার মধ্যে হুহা কিছু না করে আমি নিজেই জানি না আমি কি করব। আর একদিকে জাংকু খালা এমন ভাব মারাইতেছে গায়ের রক্ত শুদ্ধ টকপক কইরা জ্বলতেছে। সুবিনের কথার অবস্থা দেখে সুগা এক ধমক দিল। ধমকে কাজ হলো না, উল্টে বকবক করতেই থাকলো। জাংকুকের ব্যাপারে অনর্গল কথাগুলো বলতেই ইয়নু প্রশ্ন করে বলল, ভাইয়া তোমার সাথে এমন কি বলেছে যেটা শুনে তুমি এমন কথা বলছো? সুবিন ভুরু কুচকে কঠিন মুখে বলল, তুই শুনবি কি বলেছে? ইয়নু কপট ভঙ্গিতে বলল, অবশ্যই শুনবো, শুনবো না কেন? এবার সুবিন ঘাটের পাটাতনে আসন করে বসলো। এমন একটা ভঙ্গি করলো যেন ওরা সবাই ওর শিষ্য আর ও একজন গুরু। সুবিন চম্পেশ একটা ভাব নিয়ে গলা শক্ত করে বলে উঠল, ও বলে নাকি চুমাইতে চুমাইতে ওর বউরে মারাই ফেলবো। এখন বলতো এগুলা কি ভালো মানুষের কথা? এগুলা যদি আমাদের সামনে খুল্লাম খুল্লা বইলা দেয় তাহলে আমাদের মান ইজ্জত তো লুঙ্গি নিচেও থাকতো না। সুবিনের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ পিন পত নীরবতা চলল।
এরপর একযোগে উচ্চস্বরে ভয়াবহ হাসিতে ফেটে পড়লো সবাই। আইরিন হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। আয়ু চোখ দিয়ে জল বের করে যিশুর কাঁধে মুখ লুকিয়েছে। সুকা হো করে হাসতেই সুবিনের মাথায় একটা জোরে চাটি মারলো। চাটিটা মারতেই হাস্য অবস্থায় বলে উঠল, তুই কেমন বলেছিলি বলতো? কি বলেছিলি যার জন্য জাংকুক এমন উত্তর দিয়েছে? সুবিন ভ্রু দুটো ভীষণ কুঁচকে রাগান্বিত গলায় বলল, আমি আবার ওরে কি বলতে যাব? শালার চিন্তা ভাবনাই অশ্লীল। খালি বলেছিলাম তুই তো শালার রোমান্টিক না, বউরে তো আদর মোহব্বত করতেই পারবি না। তারপর তারপর আর কি, বাকিটা ইতিহাস বানায় ফেলছে। এরপর সুগা আবার বলে উঠল, তুই কি ভেবেছিস তোর এমন প্রশ্ন শুনে ও তোকে কোলে বসিয়ে গালে চুমু খাবে? এক নম্বরের অশ্লীল তো বেটা তুই। ওরে কেমনে অশ্লীল বলস, ছাগলের বাচ্চা ছাগল। সুগার কথায় চোট উঠল সুবিন। চোখ রাঙিয়ে খারাপ কিছু বলবে অমনি সুগা ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, যার ব্যাপার নিয়ে তোরা সব আজাইরা কাহিনী করছিস ওর আসল রূপ তো বিয়ের পরেই দেখবি। এখন খালি অফ থাক, প্রে করতে থাক। তে যে করেই হোক ওর কথাটা জাংকুকের কাছে স্বীকার করে নেয়।